लाइट, कैमरा, रोलिंग, एक्शन। বিভিন্ন রকম ব্যস্ততার কারণে আজকের এই গল্পটি আমি অর্থাৎ গল্পকথক প্রিয়ব্রত পাঠ করতে পারছি না। কিন্তু তা বলে কি আপনাদের গল্প শোনা হবে না? না, তেমনটা কিন্তু কখনোই এই গল্পকথক প্রিয়ব্রত হতে দেবে না। আজ আপনাদের জন্য গল্প পাঠ করবে গল্পকথক প্রিয়ব্রত টিমের সদস্যরা। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যে আজকের আমাদের নিবেদনটি আপনার কেমন লাগলো। গল্প শুরু করার আগে কয়েকটি বিশেষ কথা। আমাদের আজকের বিশেষ নিবেদন সত্যজিৎ রায়ের জীবনের কাহিনী, সত্য কথা, কোনো একটি পৃথক গল্প নয়, বরং সত্যজিৎ রায় সংক্রান্ত বিভিন্ন বই, প্রবন্ধ, সাক্ষাৎকার এবং প্রতিবেদনের মাধ্যমে গড়ে ওঠা একটি অডিও বুক। আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য অডিও বুককে যেভাবে সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছেন, সত্যজিৎ রায়ের জীবনের কাহিনী সংক্রান্ত অডিও বুক সত্য কথাকেও আপনারা ঠিক তেমনই সাপোর্ট এবং ভালোবাসা দেবেন। আজকের এই অডিও বুকটির দৈর্ঘ্যের খাতিরে আমরা এটিকে দুটি পর্বে ভাগ করে নিয়েছি। আজকে আপনারা এই অডিও বুকটির প্রথম পর্ব শুনবেন, আর দ্বিতীয় পর্ব আপনারা শুনতে পাবেন আগামী সপ্তাহে। তাহলে আর একটুও সময় ব্যয় না করে শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গল্পকথক প্রিয়ব্রত, আর তোমাদের জন্য আমার চ্যানেলের আজকের বিশেষ নিবেদন সত্যজিৎ রায়ের জীবনের কাহিনী, সত্য কথা। তাহলে বন্ধুগণ, শুরু করা যাক। শুরু হচ্ছে আজকের আমাদের প্রথম নিবেদন, প্রিয়ব্রত মুখার্জির লেখা কাহিনী মহারাজা তোমারে সেলাম। দেখো রে নয়ন মেলে জগতের বাহার। সকালে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে গুপির গান আর বাঘার ঢোলের তাল, ঠিক এই দৃশ্যটাই প্রথম আমার চোখের সামনে ভেসে ওঠে সত্যজিৎ রায়কে স্মরণ করলে। আমার জীবনে একটা আবেগের নাম সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় যা লিখেছেন তার আয়তন আমার কাছে মহাসমুদ্রের মতো। অসংখ্য চিত্রনাট্য, ফেলুদা, শঙ্কু, নাসিরউদ্দিন, তারিণী খুড়ো, অন্যান্য ছোট বড় গল্প, গান, লিমেরিক, আত্মকথা, প্রবন্ধ, চিঠি, শুটিংয়ের গল্প, কেমন করে সিনেমা তুলতে হয়, ছবিতে গল্পে অনুবাদ, সম্পাদকীয় ভূমিকা, আরও না জানি কতটুকুই বা নিয়ে আমি লিখতে পারবো তা জানি না। আজও সত্যজিতের লেখার সামনে দাঁড়ালে মনে হয় আমি যেন সন্ধান পেয়েছি কোনো গুপ্তধনের, হিরে জহরত, মণিমুক্তোর পাহাড়। আমি উন্মাদ হয়ে গিয়েছি, এপাশ ওপাশ ছুটে বেড়াচ্ছি, কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব তা বুঝতে পারছি না। তার গল্পে যেভাবে মানুষের লোভ, স্বার্থপরতা, নিষ্ঠুরতা, মানবিক মুখ, মূল্যবোধ, বন্ধুত্ব, প্রতিশোধ ঘুরে ফিরে এসেছে তা ব্যাখ্যা করার ক্ষমতা আমার নেই। পাঠক হিসেবে আমি বিস্মিত হতে পারি মাত্র, বারবার তাই হই। যতবার পড়েছি কাহিনীর এক একটা জানলা খুলে গিয়েছে, নতুন নতুন আলো এবং অন্ধকার দেখতে পেয়েছি। মধ্যবিত্ত মনকে তিনি ছুঁয়ে ছেনে ভেঙে দেখেছেন। তার কাহিনী কখনো চকিত হরিণের মতো লাফ দিয়ে উঠেছে ফ্যান্টাসিতে, কখনো হয়েছে অ্যাবসার্ড, কখনো যুক্তিবাদী, কখনো অলৌকিক, কখনো রহস্য, কখনো টুকরো ইতিহাস, কিন্তু সবসময় সুখপাঠ্য, বুদ্ধিগ্রাহ্য,
রসবোধের তবক ছড়ানো। আর তাই অভিনব। একটার পর একটা গল্পে লেখক মন বিষণ্ণ আর মন ভালো করবার ট্র্যাপিজের দোলনা টাঙিয়ে রেখেছেন। খুলেছেন কল্পনার আঙিনা, জীবন দর্শন আর মনস্তত্ত্বকে মিশিয়েছেন, আলাদাও করেছেন। জীবনের অনেক কথা সহজভাবে বলে জীবনকে ছাপিয়ে অনেক বড় কথা বলেছেন। তার লেখা, ছবি তোলা, আঁকা, সিনেমা, পরিচালনা এই সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েও তার সাদাকে সাদা আর কালোকে কালো বলার ক্ষমতা আমাকে মুগ্ধ করে। স্পেডকে স্পেড বলার ক্ষমতা যে সবার থাকে না, এটা তো আমরা সবাই জানি, কিন্তু তিনি সেই বিরল প্রতিভার অধিকারী ছিলেন যিনি সেটা বলার ক্ষমতা রাখতেন। তার নির্মিত চরিত্ররা কখন যেন সমাজের দর্পণ হয়ে ওঠে। ওনার পলিটিক্যালি কারেক্ট থাকার বা সেকিউলার ইমেজ বিল্ড আপ করার কোনো দায় ছিল না। তাই তিনি কৈলাসে কেলেঙ্কারি গল্পে সিধু জ্যাঠার মুখ দিয়ে বলিয়েছেন, এককালে কালা পাহাড় ধর্ম চেঞ্জ করে হিন্দু মন্দিরের কি সর্বনাশ করে গেছে সে তো জানো। আজকের এই ভণ্ডামির যুগে দাঁড়িয়ে তার লেখাগুলো আরও বেশি করে আমাদের বাস্তব পরিচয় করায়। এই কারণেই বেঁচে থাকতে ওনাকে নিয়ে এত চর্চা হয়নি যতটা উৎপল দত্ত, মৃণাল সেন, ঋত্বিক ঘটকদের নিয়ে হয়েছে। সত্যজিৎ রায় নিজেকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন যে ওনাকে ঘাটানোর সাহস কারো হয়নি, শুধু বর্জুয়া ঘেঁষা বলে মৃদু সমালোচনা ছাড়া। তার সিনেমা জীবন দর্শন হয়ে উঠেছে বারে বারে। সে পথের পাঁচালী থেকে হীরক রাজার দেশে যাই হোক না কেন, তিনি দেখিয়েছেন রূপকথার মধ্যেও সবার জীবন রূপকথা হয় না। তাই তার সিনেমার গুটি রাজত্ব, রাজকন্যা পাওয়ার পরেও আর গ্রামে ফিরে আসে না। তিনি দেখিয়েছেন সোনার কেল্লার টানে শিশু মন পরিচিত অপরিচিতের পার্থক্য করে না। তিনি দেখিয়েছেন ধর্মের নামে কুসংস্কার, গোঁড়ামির বলি হওয়া এক নারীকে দেবী সিনেমায়। তার আগন্তুকে দেখিয়েছেন সভ্যতার আসল চেহারা, যে সভ্যতা গুহাবাসী মানবের হাতে শুরু হয়ে আজকের উদ্ধত পৃথিবীর শ্রেষ্ঠ জীবে এসে শেষ হয়েছে। সাহিত্যের মূল গল্পকে অবিকৃত রেখে তাতে নিজস্ব ছাপ ছেড়ে যাওয়া একমাত্র সত্যজিতের পক্ষেই সম্ভব হয়েছে। সত্যজিৎ রায় গল্পের ক্যানভাসে আমাদের দেখতে শিখিয়েছেন জগৎ ও জীবনকে। নির্মেদ মনোজ্ঞ তার গদ্য ভাষা, অননুকরণীয় গদ্যে প্রযুক্তি সফল রংচঙে পৃথিবীর কথা যেমন শব্দতুলিতে এঁকেছেন, তেমনি স্পষ্ট হয়ে উঠেছে অতীব সাধারণ মানুষের রংচটা দুঃখময় দিন যাপনের চিত্রমালাও। ক্লাস ফ্রেন্ড গল্পের জয়দেব বোসের জন্য আমাদের মন কাতর হয়। পড়তে পড়তে মনের ভেতরটা হু হু করে ওঠে, সহমর্মিতা জাগে। ভয় জাগানো, থমথমে রোমাঞ্চকর অতি প্রাকৃত গল্প কম লেখেননি তিনি। খগমের মতো গল্প সহজেই শিহরিত করে আমাকে। হো হো হাসির হাস্যরসে মুখরিত গল্প লিখেছেন সামান্যই। কোনো কোনো গল্পে অবশ্য হালকা হাসির অভ্যেস আছে। বুদ্ধিদীপ্ত কথাবার্তা, সেই কথাবার্তার ফাঁকফোঁ করে হাস্যরসের ঝলকানি, যা সহজেই মনে আনন্দ জাগায়। হ্যাঁ, সত্যজিৎ তেমন গল্পও লিখেছেন। লোডশেডিং নামে তার একটি গল্প আছে। গত শতকে জনজীবনের সঙ্গে লোডশেডিং শব্দটি জড়িয়েছিল আষ্ঠে পৃষ্ঠে। লোডশেডিংয়ের অন্ধকারে গল্পের ফণীবাবু সিঁড়ি দিয়ে নিজের ফ্ল্যাটে না ঢুকে পড়েছিলেন অন্যের ফ্ল্যাটে। সে এক নিদারুণ পরিস্থিতি। গল্পের শেষ পর্যায়ে হাস্যরস যেন ছড়িয়ে গড়িয়ে পড়ছে। অসমঞ্জবাবুর কুকুরও হাসির গল্প। সূক্ষ্ম হাসি ছড়িয়ে রয়েছে গল্পের পরতে পরতে। হাস্যরসের দেদার আয়োজনে ঘাটতি থাকলেও সত্যজিতের অনেক গল্পেই আছে অলৌকিকতা। অলৌকিকতা, ভয়ভীতিও যে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে হয়, তা কোনো কোনো গল্প পড়তে গিয়ে টের পাওয়া গেছে। অলৌকিকতায় তার গল্প ভাবনা ফুরিয়ে যায়নি। বারবার তিনি ফিরে গিয়েছেন বিজ্ঞানের কাছে। বিজ্ঞান হয়ে উঠেছে অবলম্বন, আশ্রয়।
বিজ্ঞানের সঙ্গে কল্পনার মিলমিশ, সে সমীকরণে সত্যজিতের দক্ষতা ছিল প্রশ্নাতীত। সেপ্টোপাসের খিদে বা মাংসাশী এক পাখিকে নিয়ে লেখা বৃহচঞ্চু পাঠের কিশোরকালের স্মৃতি মনের মণিকোঠায় এখনও সজীব। সে স্মৃতি হারানোর নয়। গল্পলোকের গল্পকথাতে সীমাবদ্ধ থাকেননি। আমাদের চারপাশ, দৈনন্দিন জীবন, জীবনের টানাপোড়েন সবই এসেছে তার গল্পে। সত্যজিতের গল্পে বন্ধুত্বের কথা বারবারই এসেছে। নতুন বন্ধু, দুই বন্ধু বা প্রসন্ন স্যার, এমন আরও কয়েকটি গল্পের কথা প্রসঙ্গত মনে পড়ে যায়। স্মৃতিবিজড়িত স্কুল জীবন শুধু নয়, ঘুরে ফিরে এসেছে ফিল্ম জীবনও। আলো পড়েছে কর্মক্ষেত্রের অভিজ্ঞতায়। সে অভিজ্ঞতা সত্যজিতের কম নয়। জুটি, পটলবাবু ফিল্ম স্টার বা টলিউডে তারিণী খুড়ো, এমনতর আরও কয়েকটি গল্পে আলো আধারের ফিল্ম জগৎ পেয়েছে ভিন্নতর মাত্রা। তারিণী খুড়োকে নিয়ে বেশ কয়েকটি গল্প লিখেছিলেন তিনি। প্রতিটি গল্পই ভিন্নতর। শুধু টলিউডে নয়, কাছে দূরে নানা দিকে তারিণী খুড়োর অবাধ বিচরণ। যেমন গল্প বলিয়ে তারিণী খুড়ো গল্পটির পটভূমি সুদূর আহমেদাবাদ। পটভূমি বরাবরই সত্যজিতের গল্পে বাড়তি গুরুত্ব পেয়েছে। থাকে পটভূমি স্থানের অনেক খুঁটিনাটি বর্ণনাও। ফেলুদা, তোপসে, সিধু জ্যাঠা আর হাবে ভাবে চলায় বলায় যিনি হাস্যরসে টইটম্বুর, সেই লালমোহন গাঙ্গুলির দেখা মিলেছে পরে। আগে ত্রিলোকেশ্বর শঙ্কুর আবির্ভাবেই বাজিমাত। কিশোর তরুণ পাঠকের কাছেই শুধু নয়, সমাদৃত হয়েছেন পরিণত পাঠকের কাছেও। সন্দেশ নবপর্যায়ের প্রকাশবর্ষেই ছাপা হয়েছে শঙ্কুকে নিয়ে লেখা গল্প। সে গল্পের নাম বনযাত্রীর ডায়েরি। ছাপা হয়েছিল ধারাবাহিকভাবে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর সংখ্যায়। বাংলা ভাষায় সায়েন্স ফিকশন সত্যজিতের আগেও লেখা হয়েছে। আচার্য জগদীশচন্দ্র বসুর হাতে শুরু এবং রয়েছে এর এক সুদীর্ঘ ইতিহাস। ঈশ্বর পাঠকের কথা ভেবে হেমেন্দ্র কুমার রায়, প্রেমেন্দ্র মিত্ররাও লিখেছেন। সত্যজিতের হাতে সায়েন্স ফিকশন ভিন্নতর এক মাত্রা পেয়েছে। আধুনিকতার আলোয় আলোকিত হয়েছে। মুখময় সাদা দাড়িগোঁফ, মাথাজোড়া টাক, সায়েন্টিস্ট সুলভ বাড়তি গাম্ভীর্য না থাকা সরল সাদা ভোলা ভালা এই মানুষটির প্রতি ভালোবাসায় কিশোর বয়সে সব বাঙালিই বুঝি মজেছে। অমোঘ তার আকর্ষণ। সৎ নির্লোভী এই মানুষটিকে উপেক্ষা করে কার সাধ্যি। 1961 থেকে 1992, 31 বছরে শঙ্কুর ডায়েরির সংখ্যা 40। 40-এর মধ্যে দুটি অবশ্য অসম্পূর্ণ। ডায়েরির পাতায় পাতায় লেখা রয়েছে বিচিত্র বিবরণ। কত অদ্ভুত আবিষ্কার! অ্যানাইহিলেন, মিরাকিউরাল, অমনিস্কোপ, ম্যাঙ্গোরেজ, এভলিউটিন। এর কোনোটি ওষুধ, কোনোটি যন্ত্র, আবার কোনোটি অস্ত্র। এয়ার কন্ডিশনিং পিলও আবিষ্কার করেছিলেন প্রফেসর শঙ্কু। সে পিল জিভের তলায় রাখলে শীতকালে শরীর গরম আর গ্রীষ্মকালে ঠান্ডা রাখা যায়। গিরিডির এই বাঙালি বিজ্ঞানীকে সামনে রেখে সত্যজিৎ ফ্যান্টাসির এক আশ্চর্য জগৎ নির্মাণ করেছেন। পড়তে পড়তে পৌঁছে যাওয়া যায় নানান দেশে। ভ্রমণ আনন্দের সঙ্গে রয়েছে বিজ্ঞান ও অ্যাডভেঞ্চারের অভূতপূর্ব মিলমিশ। মুগ্ধ হতেই হবে। ফেলুদার কাহিনী ঘিরেও আমাদের সমান মুগ্ধতা। কিশোর তরুণ পাঠক তো বটেই, বড়রাও ফেলুদার ভক্ত। একসময় পাঁচকড়িদের দেবেন্দ্র বিজয় বা দীনেন্দ্র কুমার রায়ের মিস্টার ব্লেক বাঙালিকে মজিয়েছিল। না, এই দুই গোয়েন্দা চরিত্রের আবছা ঝাপসা ছায়াও নেই ফেলুদায়, বরং শরদিন্দুর ব্যোমকেশের হালকা ছায়া খুঁজে পাওয়া যেতে পারে। ব্যোমকেশ এবং ফেলুদা কেউই অতি মানব নয়, রক্ত মাংসের মানুষ। তাদের কর্মকাণ্ডে অতি নাটকীয়তাও নেই অবাস্তবতা। খাঁটি বাঙালি তারা। একটা বড় পার্থক্য অবশ্যই আছে। শরদিন্দু ব্যোমকেশের কথা শুনিয়েছেন বয়স্ক পাঠকের কথা ভেবে। ফেলুদা বড়দের কাছে উপভোগ্য হলেও ঈশ্বর পাঠকদের কথা ভেবেই লিখেছিলেন সত্যজিৎ। সন্দেশের পাতায় ফেলুদার গোয়েন্দাগিরি গল্পে ফেলুদার সঙ্গে আমাদের প্রথম পরিচয়ই তৈরি হয় গাঢ় মুগ্ধতা। সেই মুগ্ধতায় কখনো চির ধরেনি, ফিকে হয়ে যায়নি। ফেলুদার বুদ্ধিদীপ্ত আচরণে, বুদ্ধির সূক্ষ্ম মারপ্যাচে এই মুগ্ধতা দিনে দিনে বেড়েছে। গোলাগুলি চালাতে হয় না, রক্তপাত, প্রাণহানি ঘটাতে হয় না। তীক্ষ্ণ বুদ্ধির কাছে সব রহস্য যেন বশ্যতা স্বীকার করে।
অপরাধী শনাক্তকরণে ফেলুদার আশ্চর্য দক্ষতা বারবার তা মুগ্ধ করে পাঠককে। অত্যন্ত সিরিয়াস তিনি। সিরিয়াসনেসের সেই আবহে কমিক রিলিফ নিয়ে এসেছেন জটায়ু, এক হিউমারাস চরিত্র। জটায়ু নামের আড়ালে থাকা লালমোহন গাঙ্গুলি উত্তেজনায় ভরপুর গোয়েন্দা গল্পের লেখক। অনুপ্রাসের ঝঙ্কার শোনা যায় তার বইয়ের নামকরণে। কোনোটির নাম সাহারায় শিহরণ, আবার কোনোটি হংকংয়ে হিমশিম। রহস্যের জট ছাড়ানোর জটিলতায় লালমোহনবাবু হাস্যরসের বাতাবরণ তৈরি করেছেন। একদিকে রুদ্ধশ্বাস উত্তেজনা, আর একদিকে হাস্যচ্ছটা। আপাতভাবে পরপর বিরোধী হয়েও এক আশ্চর্য সমীকরণ ঘটেছে। জটায়ুহীন ফেলুদা কাহিনী ভাবাই যায় না। প্রদোষচন্দ্র মিত্রের পাশে তিনি মানানসই নন কেবল, অপরিহার্যও বটে। ফেলুদার রহস্য আখ্যান পড়তে পড়তেও সত্যজিৎ রায়ের হাত ধরে আমরা বেরিয়ে পড়ি ভ্রমণে। পটভূমির বর্ণনা, ডিটেলের কারুকার্যে সত্যি তার তুলনা হয় না। কোনান ডয়েলের শার্লক হোমস নয়, আগাথা ক্রিস্টির এরকিউল পোয়ারো নয়, নয় ঘরের ব্যোমকেশ। ফেলুদা অনন্য, তিনি একমেব দ্বিতীয়ম। সত্যজিৎ রায় শুধু যে সিনেমায় তাই নয়, তিনি সাহিত্যেরও। তার মধ্যে সাহিত্য ছিল বলেই সিনেমায় এই উচ্চতায় হয়তো পৌঁছেছিলেন তিনি। এইটা বললে হয়তো ভুল হবে না যে শুধুমাত্র সত্যজিৎ রায়ের কারণেই বাংলা ভাষায় চলচ্চিত্রকে পৃথিবী জুড়ে সম্মানের সঙ্গে আজ বিবেচনা করা হয়। সত্যজিতের ছবিতে মানবতা প্রধান উপাদান, আপাত কিন্তু আড়ালে জটিলতা জড়িত। তাকে নিয়ে আকিরা কুরোসাওয়ার অবিস্মরণীয় উক্তি, সত্যজিতের চলচ্চিত্র না দেখা আর পৃথিবীতে বাস করে চন্দ্র সূর্য না দেখা একই কথা। প্রশস্তির পাশাপাশি সমালোচনাও কম সহ্য করতে হয়নি তাকে। সমালোচকরা এমনও বলেছেন তার ছবিগুলো অত্যন্ত ধীর গতির, যেন রাজকীয় শামুকের চলার মতো। এখানেও পাল্টা দিয়েছেন কুরোসাওয়া, বলেছেন সত্যজিতের ছবিগুলি মোটেই ধীর গতির নয়, বরং এগুলোকে বলা হোক শান্ত চরিত্রে বহমান এক বিশাল নদী। অবশ্যই সত্যজিৎ নিজেও বলেছিলেন যে তার কাজ চলচ্চিত্র বানানো, সেই চলচ্চিত্রগুলির ধীর গতির ব্যাপারে তার কিছুই করার নেই। সত্যজিৎ রায় তাঁর জীবদ্দশায় প্রচুর পুরস্কার পেয়েছেন। তিনি দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। প্রথম চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে অক্সফোর্ডের ডিলিট পেয়েছিলেন চার্লি চ্যাপলিন। 1987 সালে ফ্রান্সের সরকার তাকে সে দেশের বিশেষ সম্মানসূচক পুরস্কার লেজিয়ে দ্য অনারে ভূষিত করে। 1985 সালে পান ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার। 1992 সালে মৃত্যুর কিছুদিন পূর্বে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাকে আজীবন সম্মাননা স্বরূপ একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করেন। মৃত্যুর কিছুদিন পূর্বেই ভারত সরকার তাকে প্রদান করেন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন। সেই বছরেই মৃত্যুর পর তাকে মরণোত্তর আকিরা কুরোসাওয়া পুরস্কার প্রদান করা হয়। প্রয়াত পরিচালকের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন শর্মিলা ঠাকুর। একটি ইন্টারভিউতে সত্যজিৎ বলেছিলেন, যতদিন বাঁচব, যতদিন শরীর সায় দেবে, ততদিন ছবি করে যাব। কথা রেখেছিলেন তিনি। আসলে যেতে নাহি দিব বললে কি করে হবে, যেতে তো একদিন দিতেই হবে। তবে তিনি আজও আছেন, আছেন তার সৃষ্টির ভেতর দিয়ে, আছেন জলসা ঘরে, এখনও খুঁজে বেড়াচ্ছেন অরণ্যের দিনরাত্রির গভীর অরণ্যে। চিত্রনাট্যের খাতা খুলে লিখে চলেছেন নতুন ছবির পরিকল্পনা। মহানগরের রাস্তায় ঘুরে ঘুরে নতুন কিছু পাওয়ার নেশায় নিজেকে বুঁদ রেখেছেন। নতুন সূর্যোদয় দেখবেন বলে কাঞ্চনজঙ্ঘার মুখোমুখি দাঁড়িয়েছেন। নিজের মনে গুনগুন করে চলেছেন, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো না। শেষ হলো আমাদের আজকের প্রথম নিবেদন। এবার শুরু হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় নিবেদন, খায়রুল বাসার নির্ঝরের লেখা কাহিনী পথের পাঁচালীর অন্দরমহল। স্মরণে সত্যজিৎ রায়, পথের পাঁচালীর অন্দরের অজানা কথা। পথের পাঁচালী সিনেমার শুটিং হয়েছিল 2.5 বছর ধরে। এই দীর্ঘ সময় রোজ যে শুটিং হয়েছে তা নয়,
তখনও সত্যজিৎ রায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠানে চাকরি করেন। অধিকাংশ শুটিং হতো ছুটির দিনে বা অফিস থেকে ছুটি নিয়ে। এর সঙ্গে ছিল অর্থাভাব। সত্যজিৎ তার জীবন বীমার টাকা, নিজের আর্টবুক বিক্রি করে কিছু, আর নিকটতম বন্ধু ও আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু টাকা ধার করে সিনেমার শুটিং শুরু করেন। অর্থাভাবে প্রায় কাজ বন্ধ থাকত। টাকা জোগাড় হলে তবেই আবার হতো শুটিং। মিলছে না অপুর খোঁজ। ততদিনে সত্যজিৎ রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি সিনেমা বানাবেন। বিলেত থেকে ফেরার পথে জাহাজে বসেই লিখে ফেললেন পথের পাঁচালীর চিত্রনাট্য। এবার আসল কাজ, মানে শুটিংয়ে নামার পালা। ছুটির দিনে শিল্প নির্দেশক বংশীকে নিয়ে বেরিয়ে পড়তেন লোকেশনের খোঁজে। তাছাড়া সত্যজিতের বেড়ে ওঠার সঙ্গে তো গ্রামের যোগাযোগ অতটা ছিল না। গ্রামীণ প্রকৃতি, পরিবেশ, জীবনযাপন অনেকটাই তার জানার বাইরে ছিল। ফলে গ্রামকে আবিষ্কারের নেশায় তখন বুধ সত্যজিৎ। ভেতরে ভেতরে একটা যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। প্রতিদিনই নতুন নতুন লোক যুক্ত হচ্ছেন টিমে। কিন্তু প্রধান দুই চরিত্র অপু আর দুর্গা কারা হবে তা ঠিক হয়নি তখনও। খোঁজ চলছে, পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হয়েছে, শত শত শিশুর ইন্টারভিউ করা হয়েছে। কাউকেই পছন্দ হচ্ছে না সত্যজিতের। হঠাৎ নজর গেল একটি ছেলের দিকে। এক বিকেলে বাড়ির জানলায় হঠাৎ শিশুদের কলরব। সত্যজিতের স্ত্রী বিজয়া শাশুড়ির সঙ্গে গল্প করছিলেন। শিশুদের হইচই শুনে নিচে তাকালেন। কয়েকটি শিশু খেলা করছে। হঠাৎ তার নজর গেল একটি ছেলের দিকে। ভারী সুন্দর, ফুটফুটে চেহারা, বছর 5-6 হবে। ছেলেটিকে দেখে বিজয়ের মনে হয়, আহা, এরম দেখতে ছেলের মতো যদি আমাদের অপুকে পাওয়া যেত। তিনি ধরেই নিয়েছিলেন ছেলেটি অবাঙালি, কারণ তাদের পাড়ায় তখন বেশিরভাগই দক্ষিণ ভারত আর উত্তরপ্রদেশের লোক থাকত। তবু বাড়ির কাজের মহিলাকে দিয়ে ডেকে পাঠালেন ছেলেটিকে। কথা বলে বুঝলেন ছেলেটি বাঙালি। সন্ধ্যায় অফিস থেকে সত্যজিৎ ফিরতেই সুখবর শোনালেন বিজয়া, অপুকে পাওয়া গেছে। শুনে সত্যজিৎ তো অবাক। এত বিজ্ঞাপন দিয়ে যাকে পাওয়া গেল না, শেষে তার খোঁজ মিলল পাশের বাড়িতে। আবারও ছেলেটিকে ডেকে পাঠানো হলো। সুবীর ব্যানার্জিকে দেখে তৃপ্ত হাসি হাসলেন সত্যজিৎ। এর চেয়ে ভালো অপু আর কেউ হতে পারে না। এরপর দুর্গাকে পেতে বেশি বেগ পেতে হলো। সত্যজিতের সহকারী আশিস বর্মনের মাধ্যমে পাওয়া গেল উমা দাশগুপ্তকে, সেই পথের পাঁচালীর দুর্গা। শুরুতেই গোলমাল। প্রথম দিনের শুটিং। অপু দুর্গাকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা থেকে 70 মাইল দূরে বর্ধমানের কাছে পালশিল বলে একটি জায়গা। সেখানে রেল লাইনের ধারে কাশফুলে ভরা মাঠ। অপু দুর্গার সেই বিখ্যাত কাশবনের ভেতরে ঘোরা দৃশ্য তোলা হবে। বেশ বড় দৃশ্য, তাই একদিনে হবে না, অন্তত 2 দিন লাগবে। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত অর্ধেক দৃশ্য তোলা হলো। প্রথম দিন শুটিংয়ের 1 সপ্তাহ পর আবার একই জায়গায় শুটিং। কিন্তু লোকেশনে গিয়ে সবাই অবাক, সেই কাশবন আর নেই। স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে জানা গেল কাশফুল নাকি গরুর খাদ্য। এই 1 সপ্তাহে সব কাশ খেয়ে গেছে ওরা। এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে সেখানে শুটিং করলে আর প্রথম দিনের শুটিংয়ের সঙ্গে মিলবে না। এ দৃশ্যের বাকি অংশ তাই তোলা হয় পরের বছর শরৎকালে। তখন আবার নতুন কাশে মাঠ ভরে গেছে। সাদা কাশ, কালো ধোঁয়া। এই শিডিউলে সে বিখ্যাত ট্রেনের শটও নেওয়া হয়। ট্রেনের এত শর্ট ছিল যে একটা ট্রেনে কাজ হয়নি। পর 3টি ট্রেন ব্যবহার করা হয়। কাছাকাছি স্টেশনে থাকতেন পথের পাঁচালী টিমের অনিলবাবু। ট্রেন এলে তিনি ড্রাইভারের পাশে বসে পড়তেন, কারণ ট্রেন শুটিং স্পটের কাছাকাছি এলেই বয়লারে কয়লা দিতে হবে, তা না হলে কালো ধোঁয়া বেরোবে না। সাদা কাশফুলের পাশে কালো ধোঁয়া না পেলে দৃশ্য জমবে কিভাবে? একটি কুকুরের মৃত্যু। অপু দুর্গার পোষা কুকুর ভুলো পথের পাঁচালী সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র। গ্রাম থেকে একটি কুকুর জোগাড় করা হয়েছিল। সে বেশ মিশে গিয়েছিল সিনেমার ইউনিটের সঙ্গে। এক দৃশ্যে মা সর্বজয়া অপুকে ভাত খাওয়াচ্ছে, ভুলো দাওয়ায় বসে তা দেখছে। খাওয়ায় বিশেষ মন নেই অপু, সে ব্যস্ত তীর ধনুক নিয়ে। মা বুঝতে পারে অপু আর খাবে না। পরের শটে দেখানো হবে সর্বজয়া বাকি ভাতটুকু আস্তা করে ফেলে দেন, আর পোষা কুকুরটি গিয়ে সেই ভাত খেয়ে নেয়। কিন্তু এই শট সেদিন নেওয়া গেল না। দিনের আলো ফুরিয়ে গেল, সঙ্গে টাকাও। 6 মাস পর টাকা জোগাড় হলে আবার বোরাল গ্রামে শুটিং করতে যান সত্যজিৎ। কিন্তু জানা গেল এই 6 মাসের মধ্যে কুকুরটি মারা গেছে। এখন কি হবে? খবর পাওয়া গেল ভুলোর মতো দেখতে আরেকটি কুকুর আছে গ্রামে। পরে তাকে নিয়ে এসে দৃশ্যটি সম্পূর্ণ করা হয়। বাকি ধরতে পারেনি কেউ। চিনিবাস ময়রার কাছ থেকে মিষ্টি কেনার সামর্থ্য দুর্গা অপুর নেই। তাই ময়রার পেছনে ধাবা করে তারা যায় মুকুজ্জদের বাড়ি। তারা বড় লোক, মিষ্টি কিনবে, আর তা দেখেই অপু দুর্গার আনন্দ। এ দৃশ্য খানিকটা তোলার পর অর্থাভাবে শুটিং কয়েক মাসের জন্য বন্ধ হয়ে গেল। পরের বার শুটিং করতে গিয়ে জানা গেল
চিনিবাসীর ভূমিকায় যিনি অভিনয় করেছেন তিনি আর বেঁচে নেই। বিপদে পড়লেন সত্যজিৎ। এখন কি উপায়? চিনিবাসীর মতো দেখতে নাদোষ নদোষ আরেকজনকে নিয়ে এসে শট নেওয়া হলো। সিনেমায় দেখা যায় 1 নম্বর চিনিবাস বাসবন থেকে বেরোলেন, আর পরের শটে 2 নম্বর চিনিবাস ক্যামেরার দিকে পিট করে মুখুজ্জেদের বাড়ির ফটক দিয়ে ভেতরে ঢুকলেন। একেই বলে শুটিং। বইয়ে এই ঘটনা উল্লেখ করে সত্যজিৎ লিখেছেন, পথের পাঁচালী ছবি অনেকে একাধিকবার দেখেছে, কিন্তু কেউ কোনোদিন আমাদের ফাঁকি ধরতে পেরেছে বলে শুনিনি। বাস্তুসা পথের পাঁচালী সিনেমায় যে বাড়িটিকে অপু দুর্গার বাড়ি হিসেবে দেখানো হয়েছে সেটি সত্যজিৎ রায় পেয়েছিলেন জীর্ণ জংলা অবস্থায়। সেটিকে কাজের উপযোগী করে নিতে তাদের সময় লেগেছিল প্রায় 1 মাস। বাড়ির এক অংশ সার বাঁধা, পাশাপাশি কয়েকটা ঘর ছিল, সেটা সিনেমায় দেখানো হয়নি। ঘরগুলিতে শুটিংয়ের মালপত্র রাখা হতো, আর সাউন্ডের যন্ত্র নিয়ে একটি ঘরে বসে থাকতেন ভূপেনবাবু। সত্যজিৎ রায় প্রতি শটের পর হাঁক দিয়ে জিজ্ঞাসা করতেন, সাউন্ড ঠিক আছে তো? ভেতর থেকে জবাব দিতেন ভূপেনবাবু। দিন শটের পর যথারীতি প্রশ্ন করলেন সত্যজিৎ, কোনো জবাব এলো না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবারও কোনো জবাব নেই। ঘরে ঢুকে সত্যজিৎ দেখলেন একটি বিরাট গোখরো সাপ ঘরের পেছন দিকের জানলা দিয়ে ঢুকে মেঝেতে নামছে। কথা বন্ধ হয়ে গেছে ভূপেনবাবু। এরপর সাপের ভয় নিয়ে পুরো শুটিং করতে হয়েছে তাদের। ইচ্ছা থাকা সত্ত্বেও সাপটিকে মারতে পারেননি গ্রামবাসীদের নিষেধের কারণে। এটি নাকি বাস্তু সাপ, বহুদিন থেকে এই পুরো বাড়িতেই বসবাস করছে। শেষ হলো আমাদের আজকের দ্বিতীয় নিবেদন। এবার শুরু হচ্ছে আমাদের আজকের তৃতীয় নিবেদন, অগ্নি রায়ের লেখা কাহিনী শৈশবের বায়োস্কোপ। লম্বা বারান্দার ওপারের রাস্তায় ছবি আর শব্দের খেলা চলছে। শোয়ার ঘরের সঙ্গেই লাগোয়া সেই বারান্দা। প্রখর গ্রীষ্মের দুপুরে ঝিম ধরা পুরনো শতকের উত্তর কলকাতার একটা পাড়া। প্রখর রোদের তাপ এড়াতে বারান্দার দিকের খড়খড়িওয়ালা জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে দুপুরে। গড়পাড়ের সেই রাস্তায় ভিড় কমে এলেও ফেরিওয়ালাদের আনাগোনা বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। জার্মানওয়ালা 2 আনা, জাপানওয়ালা 2 আনা, হাঁকতে হাঁকতে রেলগাড়িতে রং বেরঙের জিনিস চলছে। আবার সপ্তাহের নির্দিষ্ট কোনো দিনে আসছে মিসেস উডের বাক্সওয়ালা। ভিতরে ঠাসা মেম সাহেবের তৈরি কেক পেস্ট্রি। এই কায়া পৃথিবীর সঙ্গোপনে একটি ছায়ার জগৎও তৈরি হয়েছে। সেই খড়খড়িওয়ালা জানলা দরজার ফাঁক দিয়ে আলো এসে পড়ছে উল্টো দিকের দেওয়ালটাতে। দিনের একটি বিশেষ সময়ে দেওয়ালের অনেকটা জুড়ে রাস্তার উল্টো ছবি তৈরি হচ্ছে ছায়ায়, আর সেই অপূর্ব আলো ছায়ায় তন্ময় হয়ে থাকা একটি 5 বছরের শিশু তার দেওয়ালে দেখতে পাচ্ছে রাস্তার লোকের নানা রকম হাঁটার গতি, গাড়ির চলন, রিকশা, সাইকেলের নাড়াচাড়া। তৈরি হচ্ছে বিনে পয়সার এক বায়োস্কোপ। শুধু গড়পাড়ের বাড়ির ভেতরের দেওয়ালে এই ছায়ার খেলাই তো নয়, পরবর্তীকালে বকুল বাগানের বাড়ির সদর দরজায় একটা ছোট্ট ফুটো খুঁজে পায় শিশুটি। জানলা বন্ধ করে সেই ফুটোর সামনে ঘষা কাঁচ ধরলে বাইরের দৃশ্য তাতে ফুটে উঠতে দেখে তাজ্জব হয়ে যাচ্ছে সে। নিয়তি ছাড়া তখন কেই বা জানত যে একাকী নির্জন সেই সব দুপুরের কাছে দেশ তথা বিশ্ব সিনেমা ঋণী হয়ে থাকবে চিরকাল। সেই সব ঘোর লাগা দুপুর তৈরি করে দেবে 7 রাজার কাছেও নামেলা এক মানিক সদৃশ দেখার চোখ, যে চোখ দিয়ে গোটা বিশ্ব দেখবে মানব জীবনের অপূর্ব সব পাঁচালী। দেখতেই থাকবে, প্রজন্মের পর প্রজন্ম অনন্ত হয়ে যাবে সেই সমস্ত ফ্রেমে। বিরাট বৈঠকখানায় বিছিয়ে রাখা হয়েছে সাদা ফরাশ। ছড়িয়ে ছিটিয়ে আছেন অতিথি অভ্যাগতরা। চলছে গানের আসর। 19 শতকের লখনৌয়ে বইছে মাতাল চৈত্র পবন। অতুল প্রসাদ সেনগুপ্ত কিছুক্ষণ আগে শেষ করেছেন তার সদ্য লেখা গান একা মোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে। শুনে আবেগে হায় হায় করে উঠছেন শ্রোতারা।
দীর্ঘ নীরবতা কাটিয়ে এরপর দরবারি ধরছেন উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব। মাইহার থেকে বিশেষ দাওয়াত দিয়ে তাকে নিয়ে এসেছেন অতুল প্রসাদ সেন। মেজাজে বাজাচ্ছেন উস্তাদজি। মধ্য ও মন্ত্র সপ্তকে বিস্তার পাচ্ছে রাগ। তখন একটি শিশু ঘুরে বেড়াচ্ছে বিরাট সেই বাড়ির এ ঘর ও ঘর ছাদ সিঁড়ি, অপার্থিব সেই সুর কানে নিয়ে, যে সুর যার কান ছাড়া হবে না ইয় জন্মে। কলকাতার একটি বিধবাদের স্কুল। বিদ্যাসাগর বাণীভবনের সেলাই ও গানের ক্লাস থেকে ছুটি নিয়ে ওই শিশুপুত্রটিকে তার মা নিয়ে এসেছেন লখনৌয়ে প্রতিভাবান ব্যারিস্টার এই মাস্তুতো ভাইয়ের বাড়ি। এই রকম প্রতি বছরই আসেন মা সুপ্রভা তার ছেলে মানিককে নিয়ে, আর মানিক তার ব্লটিং পেপারের মতো মন নিয়ে শুষে নেয় এই সমস্ত স্বর্গীয় গান বাজনা। সামনে থেকে শোনে আলাউদ্দিনকে। মা মাসিদের সঙ্গে বেড়াতে গিয়ে অবাক চোখে দেখতে থাকে টাঙ্গার চলন, লখনৌয়ের গলি, রাস্তার মোড়, ভুলভুলাইয়া, রুমি দরওয়াজা, বড়া ইমামবাড়া, কাইজারবাগ, লাখো ফটক। সব দেখে, সব শোনে, ফেলে না কিছুই। মস্তিষ্কের রহস্যময় ধূসারে তা প্রথিত হয়ে থাকে বা বরাবরের জন্য। ছেলের অপার কৌতূহল আর মায়ের প্রবাদ প্রতিম মনের জোর। 1926 সালে ক্ষণজন্মা প্রতিভা সুকুমারের মৃত্যুর পর এই তো ছিল সম্বল। গড়পাড়ের স্মৃতিময় বাড়ি ছেড়ে 5 বছরের ছেলের হাত ধরে এই সম্বল নিয়েই বকুলবাগানে ভাইয়ের বাড়ির আশ্রয়ে আসা। সে বড় চারটিখানি কথা নয়। সেই বাড়ি ছেড়ে আসা যেখানে অহরাত্র প্রেসের ঘটাংঘট শব্দ, চাকপিল তেলের গন্ধ আর পুরনো বেয়ারা রামদহিনের হাঁক ডাক। যদিও সেই ভিটে ত্যাগের জন্য আলাদা করে কোনো দুঃখবোধের বয়স সত্যজিতের ছিল না। তাহলে কেনই বা লিখবেন? আমার মনে হয় না সে বয়সে বড় বাড়ি থেকে ছোট বাড়ি বা ভালো অবস্থা থেকে সাধারণ অবস্থায় গেলে মনের বিশেষ কষ্ট হয়। হয়তো তিনি তার সামান্য মননে সুর, ছায়া, ছবির মতনই সেই দুঃখকেও শুষে নিয়েছিলেন। ক্রমশ নিজের অজান্তেই হয়ে উঠেছিলেন অপুর অল্টার ইগো। যে অপু বিধবা মায়ের হাত ধরে সম্পূর্ণ অজানা এক বাসস্থানে উঠে এসেছিল, তৈরি হয়েছিল অপরাজিত এক জীবন। তার সেই জীবনে এসেছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের বেঞ্চ। গভীর দাগ রেখে গিয়েছে মায়ের হাত ধরে কলকাতা বা বাংলার বাইরে আত্মীয় স্বজনের বাড়িতে দীর্ঘ ছুটি কাটাতে যাওয়ার স্মৃতি। সুকুমারের বোন সত্যজিতের মেজ পিসি পুণ্যলতা চক্রবর্তীর স্বামী অরুণনাথ চক্রবর্তী ব্রিটিশ আমলের ডাকসাইটে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বাংলা, বিহার, ওড়িশার বিভিন্ন জায়গায় তিনি বদলি হয়ে কাজ করেছেন। মায়ের সঙ্গে সেই সব জায়গা সত্যজিৎ ঘুরে বেরিয়েছেন। গিয়েছেন মুজফ্ফরপুর, দ্বারভাঙায়। তার শৈশবের এই আউটডোরে বোধহয় সবথেকে দীর্ঘস্থায়ী জায়গা করে নিয়েছিল কাঞ্চনজঙ্ঘা, যার ঘোর থেকে তিনি ইহজীবনে বেরোতে চাননি। কলকাতার বাড়িতে ফিরে টাঙানো উপেন্দ্রকিশোর রায়ের আঁকা কাঞ্চনজঙ্ঘার সঙ্গে মিলিয়েছেন তার চাক্ষুষ অভিজ্ঞতাকে। পরিণত বয়সে বিশ্বজয় করে লিখছেন, দেশে এবং বিশ্বের বহু প্রান্তে অনেক সৌন্দর্য তিনি দেখেছেন, কিন্তু কাঞ্চনজঙ্ঘায় সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মতো সুন্দর, অপার সুন্দর কোনো কিছু তিনি আর কোথাও পাননি। তার 2 মেসোমশাই কর্মরত ছিলেন দার্জিলিংয়ে। সত্যজিতের যখন 7 বছর, তিনি পালা করে মায়ের সঙ্গে এই 2 বাড়িতে কিছুদিন করে কাটিয়েছিলেন। সেখানে থাকাকালীনই দার্জিলিংয়ের মহারানী গার্লস স্কুলে দরখাস্ত করে পড়ানোর চাকরি নিয়ে নেন সুপ্রভা। সেই সঙ্গে 7 বছরের মানিকও সেখানে ভর্তি হয়ে যায়। নামে গার্লস স্কুল হলেও আদতে সেটি বাচ্চাদের কো এডুকেশনই ছিল। সত্যজিতের স্মৃতিচারণে অদ্ভুত স্কুল, ক্লাসে ক্লাসে ভাগ নেই। আমি একটা
বড় হলঘরের এক জায়গায় এসে পড়ছি। দূরে ওই কোণে দেখতে পাচ্ছি আর একটা ক্লাসে মা অঙ্ক কষাচ্ছেন। কদিন পড়েছিলাম ওই স্কুলে তাও মনে নেই। সত্যি কিছু পড়েছিলাম নাকি চুপচাপ বসিয়ে রাখা হতো আমাকে যতক্ষণ না মায়ের ছুটি হয় তাও মনে নেই। মিউজিক ড্রয়িংয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে স্কুলে। ব্যাপারটা হলো, একজন ছাত্র গান গাইবে আর স্টেজের উপর রাখা ব্ল্যাকবোর্ডে চক দিয়ে আর একজন ছাত্র ছবি আঁকবে। যে প্রতি বছর সাফল্যের সঙ্গে সেটি করত, সেই উঁচু ক্লাসের হরিপদ ম্যাট্রিক পাস করে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর খোঁজা হচ্ছে নতুন আঁকিয়ে। ড্রয়িং টিচার চাইছেন প্রতিভাবান হরিপদর ছেড়ে যাওয়া শূন্যস্থানটি নিক সত্যজিৎ। সে আশুবাবুর প্রিয় ছাত্র। কারণটা সত্যজিৎ নিজে লিখছেন, যে জিনিসটা ছেলেবেলা থেকে বেশ ভালো পারতাম সেটা হলো ছবি আঁকা। এই কারণেই স্কুলে ঢোকার অল্প দিনের মধ্যেই আমি ড্রয়িং মাস্টার আশুবাবুর প্রিয়পাত্র হয়ে পড়েছিলাম। একবার আমার একটা ছবিতে আশুবাবু নাম্বার দিলেন 10+F। সবাই ঝুঁকে পড়ে খাতা দেখে বলল, +F কেন স্যার? আশুবাবু গম্ভীরভাবে বললেন, F হলো ফার্স্ট। তো এখানে ফার্স্ট বয়কে আশুবাবু তো চাইবেনি। তাছাড়া ভর্তি হয়ে যাওয়ার পরই রায়বাড়ির আভিজাত্য এবং পরিচিতি যে স্কুলে গোপন থাকলো না, তাও সত্যজিৎ লিখছেন। তার সহপাঠীরা মজা করে তাকে বলতেন, হ্যাঁ রে মানিক, অমল বলছিল পঞ্চম জর্জ নাকি তোর দাদু, সত্যি নাকি রে? বাবা সুকুমার রায়, ঠাকুরদা উপেন্দ্রকিশোর রায়, সেই আমলের বিখ্যাত রেকর্ড শিল্পী কনক দাস মাসি, বাংলার প্রখ্যাত ক্রিকেটার কার্তিক বসুজার কাকা, তাকে তো একটু ঠাট্টা শুনতে হবে বই কি। কিন্তু মিউজিক ড্রয়িংয়ে গোল বাঁধল অন্য জায়গায়। আজ ভাবলে অবাক লাগে, সেই অল্প বয়সে প্রবল স্টেজ ভীতি ছিল এই বিশ্ববন্দিত পরিচালকের। বিশ্বের বিভিন্ন মঞ্চ যিনি আলো করেছেন পরবর্তী জীবনে। সত্যজিতের কথায়, আমার মতো স্টেজ ভীতি সচরাচর দেখা যায় না। কোনো বিষয় প্রাইজ পাচ্ছি শুনলেই আমার গায়ে জ্বর আসে, কারণ অতগুলো লোকের সামনে আমার নাম ডাকা হবে, আমি জায়গা ছেড়ে উঠে গিয়ে হোমরা চোমরা কারুর হাত থেকে প্রাইজ নেব, তারপর হেঁটে আবার আমার জায়গায় ফিরে আসব। এটা আমার কাছে একটা আতঙ্কের ব্যাপার, ভাবা যায়। আইসিতে বিজ্ঞান নিয়ে পড়ার পর চেয়েছিলেন ইংরেজি নিয়ে কলেজে পড়াবেন। বাদ সাধলেন পিতৃবন্ধু বিখ্যাত রাশিবিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবিশ। জানতে চাইলেন কোন বিষয় নিয়ে তিনি বিএ পড়তে চান। সত্যজিৎ বলেছিলেন ইংরেজির কথা, কিন্তু প্রশান্ত তাকে পরামর্শ দেন অর্থনীতি নিয়ে পড়লে স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে তার যে কাগজ রয়েছে সেখানে 250 টাকার মাইনের চাকরিতে তিনি মানিককে একটা পদ দিতে পারবেন। হয়তো পিতার অকাল প্রয়াণের পর সত্যজিতের পরিবারের কথা ভেবেই এই প্রস্তাব প্রশান্তচন্দ্র দেন তার অভিভাবক হিসেবে। তার নির্দেশ অমান্য করতে পারেননি সত্যজিৎ, কিন্তু বারবারই তার মনে হয়েছে অর্থনীতি পড়াটা তার ভুল সিদ্ধান্ত। 1984-তে ভারত সরকারের প্রযোজনায় সত্যজিতের ওপর একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন স্যাম বেনেগাল। সেখানে সত্যজিৎ জানিয়েছিলেন কলেজ জীবনে পড়া অর্থনীতি তার বিশেষ কোনো কাজে লাগেনি। বিষয়টার প্রতি তার আকর্ষণও ছিল না। লাগবেই বা কী করে? পাঠ্য বই শিখিয়ে তুলে তখন তিনি পড়ছেন পিকচার গোয়ার আর ফটোপ্লে। হেড্রা হপার আর লুয়েনা পার্সন্সের লেখা হলিউডি গুজবে মজে আছেন। প্রিয় অভিনেত্রী ডিয়েনা ডারবিনের সোপ্রানো কণ্ঠের কাজে তিনি বুঁদ। কলেজ জীবনের শুরুতেই অভিনেতা অভিনেত্রীদের থেকে সত্যজিতের নজর ঘোরে পরিচালকের দিকে। উৎকফিনের লেখা দুটো বই তাকে এই বীক্ষণ দিয়েছিল। আগ্রহ তৈরি করেছিল জন ফোর্ড, ফ্রাঙ্ক কাপ্রা, উইলিয়াম ওয়াইলার, আর্নেস্ট লুবসের মতো পরিচালকদের প্রতি। গ্রাহক হন আমেরিকার সাইট অ্যান্ড সাউন্ড পত্রিকার। সমান্তরালভাবে আগ্রহ তৈরি হয় পাশ্চাত্যের ধ্রুপদী সঙ্গীতের ওপর। হাত খরচের পয়সা জমিয়ে রেকর্ড কেনা শুরু করেন তিনি। চাইকোভস্কির পিয়ানো কনচের্তো, ভোজার্কের নিউ ওয়ার্ল্ড সিম্ফনির সঙ্গে পরিচয় অভিভূত হয়ে যান যুবক সত্যজিৎ। অল্প দামে পাওয়া যায় বলে চোরাবাজার থেকে সেকেন্ড হ্যান্ডে কিনতেন।
অপুর পাঁচালী গ্রন্থে সত্যজিৎ নিজে লিখেছেন ফিল্ম আর পাশ্চাত্য সঙ্গীত। এই দুটি ব্যাপারে এত সময় চলে যেত যে পড়াশোনায় তখন আর বিশেষ মন দিতে পারিনি। ট্রিগোনোমেট্রি, ফিজিক্স আর কেমিস্ট্রির দাপট সহ্য করে বিজ্ঞান নিয়ে আমার কলেজের প্রথম 2 বছর কোনো রকমে কাটিয়ে দিই। ইকোনমিক্স নিয়ে তার মন্তব্য, ইকোনমিক্স আমার এতটুকুও ভালো লাগতো না। স্রেফ মুখস্থ বিদ্যার জোরে একটা 2nd ক্লাস অনার্স পেয়ে পাশ করি। প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক সুবোধ কুমার সেনগুপ্ত তার রচিত তেহীন দিবসা বইতে একটি ঘটনার কথা উল্লেখ করেছেন যা পড়লেই মজা লাগে। তিনি লিখছেন, আর একটি ছেলে আমাকে বিস্মিত করিয়াছে অন্যভাবে। এই ছেলেটি ইংরেজিতে খুব ভালো ছিল। মনে করিয়াছিলাম সে ইংরেজি অনার্স পড়িবে, কিন্তু তাহা পড়িল না। বেশ কিছুদিন পর একদিন গড়ের মাঠে সেই ছেলেটির সঙ্গে আমার দেখা। জিজ্ঞাসা করিলাম, এখন সে কি করিতেছে? উত্তর পাইলাম, আর্ট শিখিতেছে। মনটা দমিয়া গেল। এমন একজন মেধাবী ছেলের এই দুর্মতি, আর ইহার নামই সত্যজিৎ রায়। বলিহারি আমার মাস্টারি বুদ্ধির। কলা ভবনে ভর্তিও মায়ের সঙ্গে গিয়েই। সুকুমার রায়ের পুত্র হিসেবে একটা বাড়তি পরিচয় তো ছিলই। ছাত্রাবাসে তার ঘরে একটি বড় মাপের খাট করে রেখেছিলেন নন্দলাল বসু। তিনি সত্যজিতের দৈর্ঘ্যের কথা জানতেন। নন্দলাল বসুকে সুপ্রভা দেবী বলেছিলেন, আমার ছেলের কিন্তু আপনাদের আর্ট মোটেই পছন্দ নয়। নন্দলাল বসু একটু মুচকি হেসে বলেছিলেন, ঠিক আছে, দেখা যাবে। সত্যজিৎ যখন শান্তিনিকেতনের কলা ভবনের ছাত্র, তখন অধ্যক্ষ ছিলেন নন্দলাল বসু। মাস্টারমশাইদের মধ্যে তিনি পেয়েছেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেজকে। সেই 1940 সালে সত্যজিতের সঙ্গে গভীর বন্ধুত্ব হয়ে ওঠে কলা ভবনেরই ওই বর্ষেরই আরেক ছাত্র, মহারাষ্ট্র থেকে আসা দিনকর রামারাও কৌশিকের। অমিত্রসূদন ভট্টাচার্য তার মানিক এবং দিনুর পত্রাবলীকে কেন্দ্র করে যে গ্রন্থটি লিখেছিলেন, সেখানেই সেই তরুণ সত্যজিৎকে দেখা যায়। লম্বা রিজু চেহারার উজ্জ্বল বুদ্ধিদীপ্ত এক তরুণ যুবক। 5 জনে মিলেমিশে আড্ডা বা তাস দাবা খেলে সময় নষ্ট করার মতো মানুষ সে ছিল না। সর্বদা হাঁটত দৃপ্ত ভঙ্গিতে। পদচারণা ছিল সুনিয়মিত এবং বলিষ্ঠ। কখনো লক্ষ্যহীন ঘুরে বেড়াতে দেখা যায়নি। কখনো সে চলছে স্টুডিওর পথে, আবার কখনো বা মিউজিয়ামে, কখনো লাইব্রেরিতে। আর দুপুরে আর রাত্রে কিচেনের হলঘরে খেতে যাওয়ার ব্যাপারটা তো ছিলই। প্রায় প্রতি মঙ্গলবারই কলকাতায় চলে যেত, আর বুধবার সন্ধ্যায় বইপত্রে ব্যাগ বোঝাই করে শান্তিনিকেতনে ফিরে আসত। তার মধ্যে থাকত অজস্র নতুন বই, কারেন্ট ইংরেজি জার্নাল আর গ্রামাফোনের রেকর্ড। ছাত্রাবাস থেকে কিচেনে খেতে যাওয়া নিয়ে একটি বিধুর স্মৃতিচারণ করেছেন অমিত্রসূদন তার ওই বইতে। সত্যজিতের জনা 5-এর একটি দল ছিল, যারা একসঙ্গে হাঁটতে হাঁটতে খেতে যেতেন দুপুরেও রাতে। সবারই সদ্য যুবাবস্থা। দুপুর 12টার সময় থেকেই পেট চৌচো। কলা ভবনে এই 5 জন ছাত্রের দলটি অনেকেরই নজর কেড়েছিল তাদের বুদ্ধিবৃত্তি এবং স্বাতন্ত্র্যের কারণে। মানিক ছিলেন সব থেকে লম্বা এবং আলাদা। তাহাকে ঘিরে যুবতীদের আগ্রহ কিছু কম ছিল না। এর মধ্যে একটি মেয়ের আগ্রহ একটু বেশি রকমই দেখা গেল। তারা হেঁটে যাওয়ার সময় সেই মেয়েটি দৃষ্টি আকর্ষণ করার জন্য নানা রকম কৌশল করে। দিনের পর দিন এটা চলতে থাকায় অস্বস্তিতে পড়েন সত্যজিৎ। তিনি একদিন বন্ধুদের বললেন, দাঁড়াও, ব্যবস্থা করতে হবে। একটি বড় ড্রয়িং শিটে আঁকলেন ওই মেয়েটির কার্টুন। কিচেনের সামনে তা সেঁটে দেওয়া হলো। এরপর ভগ্নহৃদয় মেয়েটিকে আর কখনো তাদের ধারে কাছে দেখা যায়নি। কেন প্রথমে যৌবনের ধর্মকে অস্বীকার করে তিনি মেয়েটির প্রতি নিষ্ঠুর হলেন, তা আর জানা যায়নি। আসলে রবীন্দ্রনাথের প্রয়াণের পর তার আর শান্তিনিকেতনের ওই নিস্তরঙ্গ জীবনে মন বসছিল না। কলা ভবনের প্রথাগত চিত্রকলার পাঠ্যক্রম শেষ করলেন না। নন্দলাল বসুকে তিনি জানিয়ে দিলেন, পেইন্টার হওয়ার কোনো আগ্রহই তার নেই। তিনি চান বাণিজ্যিক শিল্পী হতে। ফলে কোর্স শেষ না করেই তার শান্তিনিকেতন ছাড়ায় কোনো আপত্তি সেদিন করেননি নন্দলাল। তবু মনে মনে প্রিয় ছাত্রের এই সিদ্ধান্তে তিনি তখন খুশি হয়েছিলেন কিনা তা অবশ্য জানা যায়নি।
তবে উৎসাহ তিনি যথেষ্টই দিয়েছিলেন মানিককে। বলেছিলেন 2.5 বছরের মধ্যে তার আঁকার দক্ষতা অনেকটা বেড়েছে। জাপানি ক্যালিগ্রাফিক তুলির ব্যবহারেরও পারদর্শিতা বেড়েছে। কমার্শিয়াল আর্টিস্ট হওয়ার পথে প্রিয় ছাত্রকে শুভেচ্ছা জানিয়ে তখনকার মতো বিদায় দিয়েছিলেন। শান্তিনিকেতন থেকে ফিরে আসার 4 মাস বাদে 1943 সালের এপ্রিল মাসে বিজ্ঞাপন সংস্থা ডিজে কিমারের সঙ্গে কাজে যোগ দেন সত্যজিৎ। মাস মাইনে ছিল 65 টাকা, সঙ্গে 15 টাকা মাগকি ভাতা। অপুর পাঁচালী গ্রন্থে সত্যজিৎ লিখছেন, খবরের কাগজের যে পাতা উল্টাতে উল্টাতে সেই সময় লক্ষ্য করি কিছু কিছু বিজ্ঞাপনের মধ্যে একটা অদ্ভুত রকম মিল রয়েছে। একই পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে যেরকম মিল দেখা যায় ঠিক তেমন। পরে আবিষ্কার করি যে ওই সব বিজ্ঞাপনই এক প্রতিষ্ঠানের তৈরি। ব্রিটিশ বিজ্ঞাপনী প্রতিষ্ঠান, নাম ডিজে কিমার অ্যান্ড কোম্পানি। বিজ্ঞাপনগুলি যে একজন বাঙালি শিল্পীর হাতের কাজ সেটাও শিগগির জানা গেল। আরও খোঁজখবর করে জানতে পারলাম যে এই বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের কলকাতা অফিসের ম্যানেজার ছিলেন এক বাঙালি ভদ্রলোক। তার নাম ছিল ডি.কে. গুপ্ত। এও জানা গেল ইনি যার বড় ভাই তাকে আমরা অনেকদিন যাবৎ চিনি। এদিকে আবার গুপ্ত পরিবারের বন্ধু ললিত মিত্র মশাই আমার মামারও বন্ধু বটে। এই ললিত মিত্রই আমাকে একদিন ডি.কে. গুপ্তর কাছে নিয়ে গেলেন। পরিচয় হিসেবে বলা হলো যে আমি সুকুমার রায়ের ছেলে। কথাটা শোনা মাত্রই ডি.কে. গুপ্তর চোখ যে কেন উজ্জ্বল হয়ে উঠেছিল সেটা আমি পরে বুঝতে পারি। প্রথমেই তাকে ডি.কে. জানিয়ে দিলেন মাইনে যা দেওয়া হবে তা খুবই কম, কিন্তু যোগ্যতা প্রমাণ করতে পারলে টাকার জন্য কিছু আটকাবে না। পরে অকপটে সত্যজিৎ স্বীকার করছেন 3 বছর তিনি শান্তিনিকেতনে মহারথীদের ছায়ায় আঁকা শিখেছেন ঠিকই, কিন্তু বিজ্ঞাপনের লেআউট করার শিক্ষা তার হয় কিন্তু কিমারের অফিসেই। আর এইখানে কাজ করতে করতেই একটা বড় ঘটনা ঘটে যা সত্যজিতের জীবনের সবথেকে বড় বাঁকবদল এনে দেয়। ডি.কে. গুপ্ত শুধুমাত্র ব্রিটিশ সংস্থার বিজ্ঞাপন জগতেরই কর্ণধার ছিলেন তা নয়, তার সাহেবী মেজাজের আড়ালে ছিল বাংলা সাহিত্য তথা কবিতার প্রতি গভীর টান। কিমারের কর্তা থাকা অবস্থাতেই তিনি সিগনেট প্রেস নাম দিয়ে একটা প্রকাশনা সংস্থা তৈরি করলেন। সত্যজিতের প্রতিভার সম্যক পরিচয় তিনি ততদিনে পেয়ে গেছেন। তাকে দিলেন বইয়ের প্রচ্ছদ তৈরির কাজ। তার প্রকাশনায় সেই সময় কবিদের একের পর এক বই প্রকাশিত হতে থাকে আর চারিদিকে হই হই পড়ে যায়। বিশুদ্ধ বঙ্গীয় মোটিফের অলঙ্কৃত প্রচ্ছদ, হাতের লেখার ছাদের গ্রন্থনাম, আর সেই সঙ্গেই কখনো তুলি বা কলমে আঁকা ছবি। বইয়ে এ কাজ সর্বপ্রথম করেন সত্যজিৎ। তখন তিনি একই সঙ্গে করছেন বিজ্ঞাপনের লেআউটের কাজ এবং বইয়ের প্রচ্ছদ। কবিতার পর কিছুদিনের মধ্যেই গদ্য প্রকাশ শুরু করেন ডি.কে. এবং 1944 সালেই তিনি স্থির করে রেখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী বইখানার সংক্ষিপ্ত কিশোর পাঠ্য সংস্করণ বের করবেন। পাশ্চাত্য সঙ্গীত, সাহিত্য এবং চলচ্চিত্রে ডুবে থাকা সত্যজিৎ তখন ভালো করে রবীন্দ্রনাথও পড়েননি, আর পথের পাঁচালী তো নয়ই। তাকে একছোট বখুনি দিয়ে মূল বইয়ের একটা কপি হাতে ধরালেন ডি.কে. জানালেন পড়ে ফেলতে, কারণ তার সংক্ষিপ্ত সংস্করণের ছবি তাকেই আঁকতে হবে। পড়তে পড়তে এক অবাক মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে থাকলেন সত্যজিৎ। এক অদৃশ্য কাশবনের মধ্যে দিয়ে অনাগত ট্রেনযাত্রার ছবি ভেসে উঠল তার দিগন্তে। ডি.কে. বা সত্যজিৎ দুজনের কেউই তখনও জানতেন না ইতিহাসের সূচনা হলো নিঃশব্দে। অপুর সংসারে অভিনয় করার ঠিক 30 বছর পর অপুর সেই বিখ্যাত চিলেকোঠার ছাদে ফিরে গিয়েছিলেন শর্মিলা ঠাকুর। সঙ্গে ছিলেন পরিচালিকা ক্যাথরিন বার্জ। উনি তখন সৌমিত্র চট্টোপাধ্যায়ের ওপর তথ্যচিত্র তৈরি করছেন। শর্মিলা জানাচ্ছেন, শুটিংয়ে 30 বছর পরে গিয়ে দেখি অবিকল একই রকম রয়েছে সেই চিলেকোঠা, যেন সময় এতটুকুও দাগ বসাতে পারেনি। সত্যি কথা বলতে কি, যখন ওই ছবিতে অভিনয় করেছি তখন কি আর বয়স, মাত্র 13। সবটা বুঝে উঠতে পারিনি। পূর্ণ বয়সে গিয়ে যখন সেখানে দাঁড়াই আমার যেন পুরো চোখটাই খুলে যায়। সেই সাউন্ড স্কুপটা সেখানে পাই তা ঠিক 3 দশক আগেকার মতনই ছিল। একই রকম হইচই, আরও তার সঙ্গে ট্রেন যাওয়ার শব্দ।
এ যেন চিরন্তন। প্রত্যেকবার অপু যখন এই ছাদে এসে দাঁড়াতো তখন তার মনোজগতের আঁচ যেন এত দিন বাদে স্পষ্ট হলো আমার কাছে। সত্যজিৎ প্রসঙ্গে যে কোনো ঋতুতেই স্মৃতির বর্ষা শুরু হয় অপুর সংসারের অপর্ণার। অপুর সংসার থেকে নায়কে পৌঁছানোটাও তার এক যাত্রাপথের মতো। শর্মিলার কথায়, নায়ক ছবিতে যখন অভিনয় করি তখন অনেকটাই বড় হয়ে গিয়েছি। সাহসও হয়েছে মানিকদাকে এটা ওটা প্রশ্ন করার। উনি ছবি শুরুর আগে বললেন, রিঙ্কু, তোমায় চশমা পড়তে হবে, নয়তো উত্তমের বিপরীতে তোমাকে একটু ছোটই দেখাবে। সঙ্গে সঙ্গে আমি বললাম, ঠিক আছে, চশমা পরব, কিন্তু আমার চরিত্রটির কাছের জিনিস দেখতে সমস্যা নাকি দূরের জিনিস? মানিকদা বোধহয় আমার এহেন পাকামি দেখে একটু থমকেই গেলেন। ভাবলেন, রিঙ্কু আমাকে এইসব খুঁটিনাটি নিয়ে প্রশ্ন করছে। তারপর ব্যারিটোনে বললেন, তুমি যেটা ইচ্ছে সেটা বেছে নিতে পারো। সত্যজিৎকে নিয়ে আলোচনায় আরেকটি প্রশ্ন তোলেন শর্মিলা এবং খুঁজেও নিলেন উত্তর। শর্মিলার কথায়, আজ এমন একটা সময় আমরা বাস করছি যখন সবকিছু টুইটারে আসে, ফেসবুকে পোস্ট হয় আর এক লহমায় মিলিয়ে যায়। তাও আজও কেন সত্যজিৎ একই রকমের দরকারি বা একই রকমের প্রাসঙ্গিক? আসলে আমার যেটা মনে হয়, তার শিকড় ছিল বাংলার সংস্কৃতির গভীরে, আর তার দৃষ্টি ছিল আন্তর্জাতিক আকাশে। উনি একই সঙ্গে বাঙালি এবং একই সঙ্গে আন্তর্জাতিক। তার ছবিতে নির্দিষ্ট সাংস্কৃতিক ভিত রয়েছে, অথচ তিনি অবলীলায় ভাষা এবং সংস্কৃতির বেড়া টপকে এগিয়েছেন। আর বোধহয় সেজন্যই আজও বিশ্বের বহু জায়গায় তার ছবি চললে তিল ধারণের জায়গা থাকে না। অপূর্ব সব ফ্রেমের পর ফ্রেম করে সত্যজিৎ রায় আসলে বাংলা এবং বাকি বিশ্বের মধ্যে একটা সেতু তৈরি করেছিলেন। ওই সেতুতে গিয়ে দাঁড়িয়েছি আমি অনেকবার। অপুর ট্রিলজির প্রিন্ট রিস্টোর করার পরে আমেরিকায় যখন দেখানো হলো, আমাকে বিশেষ অতিথি হিসেবে ডাকা হয়। সে একটা দারুণ অভিজ্ঞতা। দর্শকেরা উচ্ছ্বসিত। ছবি শেষ হওয়ার পরেও হাততালি থামতে চায় না। গড়পাড়ির শৈশবে এক জাদু দুপুরে যে আলো ছায়াটার খেলা শুরু হয়েছিল বিগত শতকের গোড়ার দিকে, সেই খেলা আজও চলছে নিরন্তর। শেষ হলো আমাদের আজকের তৃতীয় নিবেদন। এবার শুরু হচ্ছে আমাদের আজকের চতুর্থ নিবেদন, আশুতোষ পালিতের লেখা কাহিনী জানা অজানায় মানিকবাবু। খুব ছোট বয়সে, হয়তো 12 কি 13, ভিসিআরে বাসায় সিনেমা দেখলাম, 3 ভুবনের পারে। সারা বাসা, আত্মীয়, বান্ধবী মহল যখন উত্তম কুমারের ফ্যান, আমি তখন সৌমিত্রর প্রেমে দিওয়ানা। দিনরাত আমার মাথায় নেচে যায় ছিপছিপে সেই তরুণের টুইস্ট, জীবনে কি পাবো না, ভুলেছি সেই ভাবনা। সৌমিত্রের সিনেমা খুঁজে খুঁজে দেখা শুরু হলো। যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়, সেখানে সত্যজিৎ রায় অবধারিত। সৌমিত্রকে খুঁজতে যেয়ে হয়ে গেলাম সত্যজিৎ রায়ের আজীবনের ফ্যান। অপুর সংসার, গুপি গাইন বাঘাবাইন, হীরক রাজার দেশের, অরণ্যের দিনরাত্রি, আসনী সংকেত কিংবা জয় বাবা ফেলুনাথ। অনেকেই বলে থাকেন সত্যজিৎ রায় নিজে লম্বা বলে সৌমিত্রের প্রতি তার এক ধরনের পক্ষপাতিত্ব ছিল, কিন্তু অভিনয় দক্ষতা দেখার পর সেটাকে কি নিছক পক্ষপাতিত্ব বলার সুযোগ কি থাকে? সত্যজিৎ রায় নিজে গুণী আর মেধাবী ছিলেন, তাই তার কাজ ভাষাকে ফুটিয়ে তুলতে পারবে তাকে খুঁজে নিতে পেরেছিলেন। সত্যজিৎ রায়ের বেশিরভাগ সিনেমার প্রধান পুরুষ চরিত্রে ছিলেন সৌমিত্র, আর যার সিনেমার হাতেখড়ি হয়ে যায় সৌমিত্র, সত্যজিৎ রায়ের সাথে তার সিনেমা দেখার মোড় সারা জীবনের জন্য ঘুরে যায় অন্যরকম স্বাদের সব সিনেমাতে। রবীন্দ্রনাথ ঠাকুরের পর একজনের মাঝে এরকম বহুমুখী প্রতিভা বাংলা ভাষায় বিরল। লেখা, শিশু সাহিত্য, চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক, আঁকা, প্রকাশক, গ্রাফিক নকশাবিদ ও চলচ্চিত্র সমালোচক, প্রতিটি জায়গায় ছিল সমান দক্ষতা। 1921 সালের 2রা মে বাংলাদেশের কিশোরগঞ্জে কটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে এই কিংবদন্তির জন্ম। কাছের মানুষদের কাছে সত্যজিতের ডাকনাম ছিল মানিক। ওই বাড়িটিকে এককালে বলা হতো
পূর্ব বাংলার জোড়াসাঁকো, বাংলা সাহিত্যের তীর্থভূমি হিসাবে স্বীকৃত এই বাড়িতে জন্মেছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। শিশু সাহিত্যের আরেক অমর নাম সুকুমার রায়চৌধুরী সহ অন্যান্য যোগ্য উত্তরসূরি। এই বাড়িতেই একদা কবি, সাহিত্যিক ও জ্ঞানীগুণীদের মিলন মেলা বসত। বাংলা সাহিত্যের ইতিহাসে ঐতিহাসিক এই বাড়িটির গুরুত্ব অনস্বীকার্য। মাত্র 5 বছর বয়সে মায়ের সঙ্গে প্রথম এসেছিলেন বাংলাদেশে। 1972 সালে আবারও এসেছিলেন মহান শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে। সেদিন পল্টন ময়দানে প্রধান অতিথির প্রদত্ত ভাষণে বাংলা ভাষা ও বাংলাদেশের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। তিনি তার ভাষণে উল্লেখ করেন, আমার 20 বছরের চলচ্চিত্র জীবনে বিশ্বের বহু স্থান থেকে এবং আমার নিজ দেশ থেকে অসংখ্য পুরস্কার, পদক এবং সম্মান লাভের সৌভাগ্য হয়েছে। কিন্তু আজ বাংলাদেশে যে সম্মান, যে ভালোবাসা আমি পেলাম তা সব কিছুর কাছে ম্লান হয়ে গেছে। আমি কোনোদিন এই জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে কথা বলবো ভাবতে পারিনি। আমি বক্তা নই, আমি থাকি নেপথ্যে, ছবি আঁকি, পরিচালনা করি। আজ সকালে ঢাকায় এসে আমি যা দেখেছি তাতে আমি অভিভূত। আমি বহুদিন থেকে শহীদ দিবসের কথা শুনে আসছি, কিন্তু এখানে এসে না দেখলে বিশ্বাস করতে পারতাম না আপনারা বাংলা ভাষাকে কতখানি ভালোবাসেন। এই 17ই মার্চ থিসপিয়ান্স নেদারল্যান্ডসের আমন্ত্রণে এসেছিলেন সত্যজিৎ পুত্র, প্রথিতযশা চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়, তার স্ত্রী ললিতা রায়, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী আর প্রযোজক সামিয়া জামান। ঠান্ডা, বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে নেদারল্যান্ডসের বিভিন্ন প্রান্ত থেকে রোববারের সন্ধ্যায় এত মানুষের সমাগম দেখে সন্দীপ রায় ঘরোয়া আড্ডায়, যাকে বাঙালির চিরাচরিত ডাকনামের ঐতিহ্য ধরে সবাই বাবুদা নামে ডাকে, অভিভূত হয়ে বলেই ফেলেন, বাবাকে সবাই এত ভালোবাসে আমি কল্পনাই করতে পারিনি। এই আবহাওয়া দেখে আমি ভাবিনি যে গোটা 50-এর বেশি লোক হবে, অথচ হলো কানায় কানায় পূর্ণ। সন্দীপ রায় সাথে নিয়ে এসেছিলেন সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথের স্কেচ ও বুকলেট। আগ্রহীরা পরম যত্নে তা সংগ্রহ করেছেন। এমস্টেলভিনের এক থিয়েটারে সামিয়া জামানের প্রাণবন্ত পরিচালনায় এক ঘরোয়া আড্ডায় জানা গেল অনেক অজানা তথ্য। সত্যজিৎ রায়, যাকে বাংলার আগাথা ক্রিস্টি বলে অনেকবার তার লেখা অনবদ্য চরিত্র, ফেলুদা, যাকে স্কটিশ লেখক ও চিকিৎসক স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের সমকক্ষ বাংলা চরিত্র বলে ধরে নেওয়া হয়, সেই ফেলুদাকে চলচ্চিত্রের রূপ দেওয়ার জন্য প্রযোজক পেতেন না। শিশুতোষ চলচ্চিত্রের প্রতি প্রযোজকদের অপরিসীম অনীহা কাজ করত। স্রেফ টাকার জন্যই তার অদম্য ইচ্ছে থাকা সত্ত্বেও ফেলুদা সিরিজের আরও সিনেমা বানানো বাদ থেকে গেল। কালজয়ী এই চরিত্রের এবছরে 50 বছর পূর্তি হলো। 1956 সালের ডিসেম্বর সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প ফেলুদার গোয়েন্দাগিরি প্রকাশিত হয়। 1997 সাল পর্যন্ত ওই সিরিজের 35টি সম্পূর্ণ ও 4টি অসম্পূর্ণ গল্প উপন্যাস প্রকাশিত হয়েছে। তবে অবস্থা এখন অনেক পরিবর্তন ঘটেছে। এখন বাংলা ভাষাভাষীদের কাছে ফেলুদা এক জনপ্রিয় চরিত্রের নাম, আর তিনি শুধু শিশু কিশোরদের কাছেই আটকে নেই, বড়দের পৃথিবীতেও তার অনবদ্য বিচরণ। সন্দীপ রায় পিতার ইচ্ছেকে সম্মান জানিয়ে তৈরি করে যাচ্ছেন একের পর এক ফেলুদা। প্রযোজকরা নাকি এখন বলেন, একটা অন্য সিনেমা বানিয়ে দিন আর দুটো ফেলুদা। সেই নিয়ে গল্প করতে গিয়ে সন্দীপ রায় বললেন, তার বাবার সময় থেকেই অন্য সব সিনেমার শুটিং যেমন হোক হয়ে যায়, কিন্তু ফেলুদা করতে গেলে একটার পর একটা বাধা আসবেই। কখনো দ্বিগুণ, কখনো 3 গুণ খরচা হয়ে যায় ফেলুদার শুটিংয়ে। দেখা যাবে লোকেশনে কিছু না কিছু সমস্যা হবে, নইলে অভিনেতা অভিনেত্রীরা অসুস্থ, নইলে পুলিশের ঝামেলা ইত্যাদি। একবার ব্যাংকক থেকে শুটিং শেষ করে ফেরার পথে দমদমে কাস্টমস তাদের নেগেটিভ আটকে দেয়। সেই নেগেটিভ কাস্টমস থেকে বহু কষ্টে উদ্ধার করে পুনরায় ফিল্ম ইনস্টিটিউটে পাঠানো হলেও 75% নষ্ট হয়ে গেছিল বলে আবার শুটিং করতে হলো। ফেলুদা এখন শুধু বাংলায় আটকে নেই,
হিন্দি সিনেমার প্রযোজকরাও ফেলুদা নিয়ে সমান আগ্রহী। একটি সিনেমা হিন্দিতে তৈরি হওয়ার পর বাবুদা দেখলেন একটা সুন্দর সিনেমা হলো বটে, কিন্তু ফেলুদা হলো না। ফেলুদা বলতে যে টিপিক্যাল মধ্যবিত্ত বাঙালি আমেজ আছে, সেটি হিন্দিতে কিংবা অন্য কোনো ভাষায় সম্ভব। যেমন লুচি, আলুর দম আর গুড়ের সন্দেশ কিংবা শুক্তো আর ইলিশ ভাজার যে সংস্কৃতি বাঙালির প্রাণে যে আবহটা তৈরি করে, সেটিকে অন্য ভাষায় আনতে গেলে ফেলুদা রইল কোথায়? সে তো অন্য এক চরিত্র দাঁড়িয়ে গেল। তাছাড়া কিছু কিছু কথার সে স্বাদ রস যা বাঙালির কাছে এক ধরনের দোতানা তৈরি করে, সেগুলোকে অন্য ভাষায় রূপান্তর করলে তার অর্থই হারিয়ে যায়। যেমন তবে রে কিংবা পটে এর হিন্দি বা ইংরেজি পাওয়া যায় না, আক্ষরিক অনুবাদে সেই স্বাদ এনে দিতে পারে। তাই বাঙালির ফেলুদা বাঙালি হয়েই রয়ে গেছেন বাংলাতে। সন্দীপ রায়ের সাথে বর্তমানে ফেলুদা হিসেবে আছেন সব্যসাচী চক্রবর্তী। অভিনেতা হিসাবে তার জুড়ি মেলা ভার, কিন্তু আমার কাছে ফেলুদা সৌমিত্রই। ছোটবেলার পছন্দের কথা বলি, সত্যজিৎ রায় ছাড়া সে সময় তার মানের যে চলচ্চিত্র পরিচালকরা ছিলেন বিশ্বজুড়ে, কেউ শিশুদের নিয়ে কাজ করেননি। তিনি এই ব্যাপারে একমাত্র ব্যতিক্রম। অর্থনৈতিক ব্যাপারটা তিনি বরাবরই কম গুরুত্ব দিতেন, কাজটাই তার কাছে মুখ্য ছিল। সোসাইটি ফর দ্য প্রিজার্ভেশন অফ সত্যজিৎ রায় আর্কাইভস প্রতি বছর ফেলুদা প্রদর্শনীর আয়োজন করে থাকে। কলকাতার মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুসারে দক্ষিণ কলকাতার লি রোডের নাম পাল্টে হয়েছে সত্যজিৎ রায়ের স্মরণে। এই বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক তার জীবনের অনেকখানি সময় কাটিয়েছিলেন লি রোডের কাছের রাস্তা বিশপ লেফ্রয় রোডে। কাজেই সেই সুবাদে লি রোডের নাম পাল্টে তার নামে নামকরণ করা হয়েছে। তবে শুধু ফেলুদা নিয়েই নয়, সত্যজিৎ ঠিক করেন যে বাংলা সাহিত্যের ধ্রুপদী পথের পাঁচালীই হবে তার প্রথম চলচ্চিত্রের প্রতিপাদ্য। 1952 সালের শেষ দিকে সত্যজিৎ তার নিজের জমানো পয়সা খরচ করে দৃশ্যগ্রহণ শুরু করেন। তিনি ভেবেছিলেন প্রাথমিক দৃশ্যগুলো দেখার পর হয়তো কেউ ছবিটিতে অর্থ লগ্নি করবেন, কিন্তু সেই আশায় বুড়ে বালি। সে ধরনের আর্থিক সহায়তা মিলছিল না তার। পথের পাঁচালীর দৃশ্যগ্রহণ তাই থেমে থেমে অস্বাভাবিকভাবে প্রায় দীর্ঘ 3 বছর ধরে সম্পন্ন হয়। কেবল তখনই দৃশ্যগ্রহণ করা সম্ভব হতো যখন সত্যজিৎ বা নির্মাণ ব্যবস্থাপক অনিল চৌধুরী প্রয়োজনীয় অর্থের যোগান করতে পারতেন। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের থেকে ঋণ নিয়ে 1955 সালে ছবিটি নির্মাণ সম্পন্ন হয় এবং ওই বছরই সেটি মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরপরই ছবিটি দর্শক, সমালোচক সবার আকুণ্ঠ প্রশংসা লাভ করে এবং সেই সঙ্গে বহু পুরস্কার জিতে নেয়। বহুদিন ধরে ভারতে ও ভারতের বাইরে প্রদর্শিত হয় ছবিটি নির্মাণের সময় অর্থের বিনিময় চিত্রনাট্য বদলের জন্য কোনো অনুরোধই সত্যজিৎ রাখেননি। এমনকি ছবিটির একটি সুখী সমাপ্তির, যেখানে ছবির কাহিনীর শেষে অপুর সংসার একটি উন্নয়ন প্রকল্পে যোগ দেয়, জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধও তিনি উপেক্ষা করেন। অবিশ্বাস্য হলেও সত্যি যে সত্যজিতের মতো বরেণ্য মানুষের নিজের কোনো বাড়ি ছিল না। মা, মামা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এক ভাড়া বাড়িতেই সারা জীবন কাটিয়ে দেন তিনি। তার স্ত্রী বিজয়া রায় ও ছেলে সন্দীপ রায় দুজনেই সত্যজিতের কাজের সঙ্গে ছিলেন জড়িয়ে। বেশিরভাগ চিত্রনাট্য বিজয়াই প্রথমে পড়তেন এবং ছবির সঙ্গীতের সুর তৈরিতেও তিনি স্বামীকে সাহায্য করতেন। আয়ের পরিমাণ কম হলেও নিজেকে বিত্তশালী মনে করতেন সত্যজিৎ, কেননা পছন্দের বই বা সঙ্গীতের অ্যালবাম কিনতে কখনোই কষ্ট হয়নি তার। চলচ্চিত্র নির্মাতা হিসাবে সত্যজিৎ ছিলেন বহুমুখী এবং তার কাজের পরিমাণ ছিল বিপুল। তিনি নির্মাণ করেছেন 37টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রমাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তার কাজের ভার্সেটাইল রূপটি চিরস্মরণীয়। অরণ্যের দিনরাত্রি পরিচালককে হীরক রাজার দেশেতে মিলিয়ে ফেলা শক্ত। অরণ্যের দিনরাত্রিতে 4 শহরে তরুণ ছুটিতে বনে উঠতে যায় এবং একজন বাদে সকলেই নারীদের সাথে বিভিন্ন ঘটনায় জড়িয়ে পড়ে, যা তাদের মধ্যবিত্ত চরিত্রের নানা দিক প্রকাশ করে। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসকে তিনি চলচ্চিত্র রূপ দেন, যদিও এই নিয়ে আমার সামান্য অনুযোগ আছে। রায় সাহেবের প্রতি চলচ্চিত্রে রূপ দিতে গিয়ে প্রায়ই তিনি মূল লেখা থেকে সরে যেতেন। হীরক রাজার দেশে নির্মাণ করেন, যেটিতে তার রাজনৈতিক মতামতের প্রভাব লক্ষ্য করা যায়।
ছবিটির চরিত্র হীরক রাজা ছিল ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণাকালীন সরকারের প্রতিফলন। সত্যজিতের ছেলে সন্দীপের অনুযোগ ছিল তিনি সবসময় বড়দের জন্য গম্ভীর মেজাজের ছবি বানান। এর উত্তরে নতুনত্বের সন্ধানে সত্যজিৎ 1966 সালে নির্মাণ করেন তার সবচেয়ে ব্যবসা সফল ছবি গুপি গাইন বাঘা বাইন। এটি ছিল সত্যজিতের পিতামহ উপেন্দ্র কিশোরের লেখা ছোটদের জন্য একটি গল্পের উপর ভিত্তি করে বানানো সঙ্গীতধর্মী রূপকথা। গায়ক গুপি ও ঢোলবাদক বাঘা ভূতের রাজার 3 বর পেয়ে ভ্রমণে বেরিয়ে পড়ে ও 2 প্রতিবেশী রাজ্যের মধ্যে আসন্ন যুদ্ধ থামানোর চেষ্টা করে। ছবিটির নির্মাণ কাজ ছিল ব্যয়বহুল। অর্থভাবে সত্যজিৎ ছবিটি সাদা কালোয় তৈরি করেন। আসনি সংকেত ছবিটির পটভূমি 1943-44 সালের দুর্ভিক্ষ পীড়িত বৃহত্তর বাংলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার সেনাবাহিনীর জন্য অতিরিক্ত খাদ্য সংগ্রহণ করলে বাংলার গ্রামীণ অঞ্চলে তীব্র খাদ্যাভাব দেখা দেয়, ফলে 50 লাখ মানুষের মৃত্যুমুখে পতিত হন। এই দুর্ভিক্ষ কিভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনকে প্রভাবিত করেছিল তাই এই ছবির মূল উপজীব্য। বর্তমানে এই ছবিটি দ্য নিউ ইয়র্ক টাইমস গাইড টু দ্য বেস্ট 1000 মুভিজ এভার মেড তালিকায় অন্তর্ভুক্ত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটি ছবি তৈরি করার কথা ভেবেছিলেন, কিন্তু পরে এ পরিকল্পনা ত্যাগ করেন এই মন্তব্য করে যে একজন চলচ্চিত্রকার হিসেবে তিনি শরণার্থীদের বেদনা ও জীবন অভিযাত্রার প্রতি বেশি আগ্রহী ছিলেন, তাদের নিয়ে রাজনীতির প্রতি নয়। যদিও বহুবিধ আন্দোলিক শাখায় তার পদচারণা ছিল, কিন্তু তার স্বীকৃতি আর পুরস্কার এসেছে চলচ্চিত্র পরিচালনার মাধ্যমেই। সারা বিশ্বের মানুষ তাকে ধ্রুপদী চলচ্চিত্র পরিচালক হিসাবেই জানে। চিত্রসজ্জা বা ভিজুয়াল ডিজাইন সত্যজিতের পছন্দের একটি বিষয় ছিল। এই দিয়েই তার কর্মজীবন শুরু হয়। সত্যজিৎ তার জীবদ্দশায় পেয়েছেন বহু সম্মাননা ও পুরস্কার। তিনিই দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। প্রথম চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে অক্সফোর্ডের ডিলিট পেয়েছিলেন চার্লি চ্যাপলিন। 1987 সালে ফ্রান্সের সরকার সত্যজিৎকে সে দেশের বিশেষ সম্মানসূচক পুরস্কার লেজিয়ন দে অনার এ ভূষিত করেন। 1985 সালে তিনি পান ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার। 1992 সালে মৃত্যুর কিছুদিন আগে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাকে আজীবন সম্মাননা স্বরূপ একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করেন। ওই সময়টায় ভারত সরকার তাকে দেন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন। সেই বছরই মৃত্যুর পর তাকে মরণোত্তর আকিরা কুরোসাওয়া পুরস্কার প্রদান করা হয়। প্রয়াত পরিচালকের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আজকের আমাদের প্রথম নিবেদন পাঠে শ্রীময়ী ঘোষ, আজকের আমাদের দ্বিতীয় নিবেদন পাঠে মনিত ব্যানার্জি, আজকের আমাদের তৃতীয় নিবেদন পাঠে গার্গী মুখার্জি এবং আজকের আমাদের চতুর্থ নিবেদন পাঠে রুদ্রনীল অধিকারী। শেষ হলো গল্পকথক প্রিয়ব্রতর আজকের নিবেদন। আমি আশা করব আজকের নিবেদনটি আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আগামী সপ্তাহে।